শান্তাকে বন্ধু না বলে সহপাঠী বলাই শ্রেয়। সেই ক্লাস 8 থেকে এত অবধি পড়ে আসছে, কিন্তু বন্ধুত্ব তেমন হয়নি কখনো। মার্জিত, ভদ্র, সুন্দর করে গুছিয়ে কথা বলা এই মেয়েটিকে তাই খুব ভালো লাগে ঝর্ণার। কলেজে ওঠার পর সুযোগও হয়েছিল ওদের বাড়িতে যাবার। আলাদিনের প্রদীপের দৈত্যকে হুকুম করলে যেমন দৈত্যটি হরেক পদের খাবার সামনে এনে হাজির করতে পারে, তেমনি শান্তার মাও ভেতর থেকে 7 পদের নাস্তা পাঠিয়ে দিতেন ড্রয়িং রুমে। একদিন ওর পড়ার ঘরেও গিয়েছিল ঝর্ণা। সেই দিন বাসার ভিতরের পরিবেশটা দেখার সুযোগ হয়েছিল, এবং টের পেয়েছিল নম্র ভদ্র এই লক্ষ্মী মেয়েটি এত নম্র হয়েছে শুধুমাত্র তার জাহাবাজ মায়ের ভয়ঙ্কর শাসনের কারণে। শতগুণে ভদ্রমহিলা যেমন গুণী, গৃহকর্মে যেমন সুনিপুণা, সংসারের পরিচালকের দায়িত্বে তেমনই কড়া। আর তাই তো এত সুন্দরভাবে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে। এমনকি শান্তার ঘরে বসে গল্প করলেও তার মা ভাবতো তার মেয়ের পড়ার সময়টুকুও নষ্ট হয়ে যাচ্ছে। আর ভাববেই বা না কেন, তার কড়া শাসনের বলেই তো শান্তা আজ বোর্ড স্ট্যান্ড করে সবচেয়ে দামি বিষয় নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। শান্তার সুন্দর বাচনভঙ্গির সাথে সাথে আছে মিষ্টি একটা মন। ঝর্ণার খুব ভালো লাগে সেটা। মন চাইতো ওকে বেস্ট ফ্রেন্ড বানাতে, কিন্তু তা হয়ে ওঠেনি। কিন্তু ঝর্ণার সবসময় মন চাইতো ওর একটা বেস্ট ফ্রেন্ড থাকুক। শান্তা ছোটবেলায় বন্ধুত্ব না করতে পারলেও এবার কলেজে উঠে বেশ কথাবার্তা বলতে শিখেছে। তাই ঝর্ণা একদিন বলেই ফেলল তার নিজের কিছু কথা। শান্তার কলেজে এক সুদর্শনের আগমন ঘটেছে। ভালো ছাত্র বলে পাড়ায় তার অনেক নামডাক। মেধাবী, নম্র, ভদ্র ছেলেটির সাথে কিভাবে যেন ঝর্ণার ভালো লাগালাগিও হয়ে গেছে। কিন্তু ওই কলেজে তো ঝর্ণা ভর্তিই হতে পারেনি। ওটা তো ভালো ছাত্রছাত্রীদের কলেজ। তাহলে সুদর্শনের কথা জানবে কিভাবে? শান্তাই তার একমাত্র ভরসা, যে প্রতিদিন তার খবরাখবর এনে দেবে। এনে দেয়ও। সুদর্শন স্কুল জীবনে কি করতে পছন্দ করত, বিদেশে স্কলারশিপের জন্য কয়বার চেষ্টা করেছে, বিদেশে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে, সব কথা ঝর্ণাকে এনে জানাতো। এত ভালো ছাত্রের ধার ঘেঁষা ঝর্ণার কাজ না। হোম ইকোনমিক্স কলেজে পড়ে ঝর্ণা। ওই ভালো কলেজের ছেলেকে নিয়ে স্বপ্ন দেখবে? কল্পনাতে তাকে আনাও যে অন্যায়। কিন্তু ক্ষুদ্র মনে করে নিজেকে যতই দূরে সরিয়ে রাখুক, তার মন তো মানে না। শান্তাকে দেখা হলেই তার কথা জিজ্ঞেস করে। আর শান্তাও কম যায় না। মিষ্টি ভাষণে বলে ওঠে, এত অনুরাগ যখন, কথা বলো না কেন? শুনেছি পড়াশোনা ছাড়া সুদর্শন কিছুই বোঝে না। বিদেশে স্কলারশিপ পেলে এক্ষুনি চলে যাবে। কথাটা শুনে ঝর্ণার কেমন যেন ভেতরটা কনকন করে উঠল। মনটা খারাপ হয়ে গেল। বিদেশে চলে যাবে? আর দেখতে পাবে না তাকে? শান্তা সান্ত্বনা দিয়ে বলে, দাঁড়াও, খবর নিয়ে আসছি। সত্যি কবে যাচ্ছে? ঝর্ণা লজ্জায় এক্সকিউজ খুঁজে বলে যে, দেখা হলে কি বলবো? শান্তা বেশ সাহসী, কড়া গলায় বলে, বিয়ে করতে চাও বলবে। ঝর্ণার ভাবনার সাথে সাথে, কিন্তু বিয়ে করে কি করব? আমি তো ভাত রান্না করতে জানি না। শান্তাও কম যায় না। তৎক্ষণাৎ বলে বসে, ভাত রান্না করতে জানো না তো কি হয়েছে? রাইস কুকার ব্যবহার করবে। ওরে বাবা, কি চালাক মেয়ে রে! সাংঘাতিক সলিউশন তো দিয়ে দিয়েছে তৎক্ষণাৎ। তবে আজ খবর এসেছে, সুদর্শন 2 ক্লাস উঁচুতে পড়ে। জিআরই পরীক্ষা দিয়েছিল মাস 3 আগে। রেজাল্ট আসার সাথে সাথেই আমেরিকার অ্যাডমিশন আজ কনফার্ম হয়েছে। পড়া তো প্রায় শেষ, এবার তার দেশ ছাড়বার পালা। ঝর্ণা খুব শান্ত হয়ে শুনে কথাগুলো। শান্তা পরের দিন সকালের দিকে ফোন দিয়ে তার জাহাবাজ মায়ের আড়ালে কিছু কথা ফিসফিস করে জানায়। ফিসফিস করে এই জন্যই বলে যেন ওর মা শুনতে না পায় যে সে ফোনে শান্তার সাথে ঝর্ণার কথা হচ্ছে।
এটা শুনে চিৎকার যেন শুরু করে না দেয় সবার সামনে তার মাটা। ওইদিকে জাহাজ মায়ের চিৎকার শুরু হয়ে গেছে। শান্তার সব সময় বুঝি নষ্ট হয়ে যাচ্ছে এই ফোন আলাপ করতে গিয়ে। ওর মা কিভাবে জানি টের পেয়ে গেছে যে এই ঝর্ণা মেয়েটির সাথেই শান্তা কথা বলছে। কিন্তু এত কিসের কথা? দুচক্ষের বিষ যেন ওই মেয়েটি। কিন্তু জাহাবাজের তোয়াক্কা না করে শান্তা আজ সাহসী হয়েছে। তার মাকে পাশ কাটিয়ে শান্তা ফোনে ফিসফিস করে জানাচ্ছে, যত নিচু সুরে সম্ভব সেভাবে কথা বলে জানাচ্ছে সুদর্শনের আজ আংটি বদল। মেয়ে দেখে সুদর্শনের মা পছন্দ করে বসে আছেন এবং পছন্দ ফাইনালি করেও ফেলেছেন। ছেলেকে বিয়ে না দিয়ে তিনি ছাড়বেন না। ঝর্ণা শুধু শুনে যায় চুপচাপ। শান্তা আবারও ফিসফিস করে তার মাকে আড়াল করে ফোনে জানায়, সুদর্শনের ফুল স্কলারশিপ হয়ে গেছে। তার রেজাল্ট বরাবরই ভালো। সেজন্যই হয়েছে। বছর ৫ এর ধাক্কা, বিদেশে থাকবে। তার মা তাকে একা ছাড়বে না। কিন্তু সব দিক দিয়ে উপযুক্ত কি আর জোটে? যার সাথে আংটি পরাতে যাবে তার মা, মেয়েটি নাকি খুব ভালো, খুব শান্ত। এমন মেয়েই খুঁজছিল তার মা তার জন্য। পেয়ে গেছে, তাই আর দেরি কেন? ছেলের বিদেশে যাবার মাসখানেকের মধ্যে মেয়েরও পড়া শেষ হয়ে যাবে আর স্বামীর সাথে যাবার কাগজে চলে আসবে। স্বামীর সাথে? সুদর্শন তাহলে অন্য কারো হতে যাচ্ছে? ঝর্ণার যেন কেমন করে ওঠে ভেতরটা। শান্তা খুব সন্তর্পণে ফোনটা রেখে পা টিপে টিপে তার ঘরে প্রবেশ করে, পাছে তার জাহাবাজ মায়ের চোখে যেন না পড়ে সে। মা যেন টের না পায় যে সে ঝর্ণার সাথে কথা বলছিল। খুব গোপন একটা কথা। ঝর্ণা তো তার চোখের বিষ। সবসময় সব মেয়ের দিকে শুধু নজর। আর আমার মেয়ের সময় যেন নষ্ট করে ফেলছে। মেয়েটি কেন যে বইয়ের নাম চাওয়ার উছিলায় ফোন করে, এটা সেটা আগুর-বাগুর গল্প করার জন্য ফোন করে। এসব খারাপ ছাত্রীদের সাথে যে কেন শান্তামণি মেশে তাই বুঝে পায় না ওই জাহাবাজ। একদিন তো জাহাবাজ ঝর্ণার ফোন আসতে সে কি ধমক! শান্তার ছোট বোনটি বলে ফেলেছিল, মা অমনভাবে ধমকাও কেন? ফোনের মধ্যে দিয়ে ঝর্ণা আপু তো শুনে ফেলবে। জাহাবাজের তৎক্ষণাৎ উত্তর, শুনলে শুনুক। আহ, কি ছিল সেই দিনগুলো! ঝর্ণা ভাবে বসে বসে। আজ হতে অন্তত ৩ দশক আগের কথা, বা ৩.৫ দশক। সেই ১৯৯২ সাল। জাহাবাজ অহংকারের দম্ভে এভারেস্টের চূড়ায় বসে আছে। তার বোট স্ট্যান্ড করা কন্যার অ্যাচিভমেন্ট এবং তার বোট স্ট্যান্ড করা কন্যার এত ভালো বিষয়ে পড়াশোনার মেধা দেখে। এই মেয়েটি তার সবকিছু। পরের বার যে ছেলেটি হয়েছে সেটা হলো পাড়ার মাস্তান। ওর কোনো ভবিষ্যৎ নেই। যা ভবিষ্যৎ, যা আশা সন্তানকে নিয়ে ওই জাহাবাজের, সব স্বপ্ন এই শান্তাকে নিয়ে। ভালো প্রস্তাব এসেছে বিয়ের। উচ্চ ঘর, সৎবংশ, ছেলের বাবার অনেক টাকা। ঘুষ খাওয়ার একটু বদনাম আছে, কিন্তু তাতে কি? ঘুষ না খেলে এত টাকা পয়সার মালিক হওয়া যায় নাকি? ছেলের সাথে শান্তার বিয়ের পরপরই কলেজের পড়া চুকিয়ে বিদেশে ভালো চাকরির হাতছানি পেল সেই শান্তা। স্বামীসহ সব চাকরি ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি দিল। সেই বিদেশে যেয়ে সেই পড়া শেষ করে সে আবার বাড়ি ফিরল। কিন্তু যে সময়টুকু শান্তা ছিল না ঝর্ণার জীবন থেকে, ঝর্ণার মনে হচ্ছিল একে একে সবাই যেন চলে যাচ্ছে। মনের মানুষ চলে গেছে, এখন বন্ধুও যাচ্ছে। আগের যুগে মানুষ যেমন পোষা কবুতরের পায়ে দড়ি দিয়ে, সুতো দিয়ে চিঠি বেঁধে দিত, কবুতরের জায়গার মতো সংবাদ কবুতর বহন করে নিয়ে যেত, তেমনি সুদর্শনের সব সংবাদ তো শান্তাই এনে দিত। কিন্তু বিদেশের চাকরি বহুদিন পর শেষ করে শান্তা যখন দেশে ফিরে এসেও ঝর্ণার সাথে দেখা করার সময় পায়নি, ঝর্ণার তখন আরো বেশি একা লাগতো। সংসারের ঝামেলায় বোধহয় শান্তা ব্যস্ত থাকে। তার মা আজকাল বেশ শান্ত হয়ে গেছে। সেদিন কাঁচা বাজারে গিয়েছিল ঝর্ণা, পিছন থেকে সেই জাহাবাজ ডাক দিয়ে কথা বলে উঠল, কেমন আছো? কি নরম সুর!
আদরের কণ্ঠে ভরা মধু যেন ঝরে, ঝরে পড়ছে গলা থেকে। যে মানুষ সামনাসামনি এত ভালো, যেই মানুষ সামনাসামনি মধু ভরা কণ্ঠে কথা বলে, সে আড়ালে এত জাহাবাজ হয় কিভাবে? নিজ কানে না শুনলে তো ঝর্ণা বিশ্বাসই করত না কোনোদিন। পুরনো বন্ধু শান্তা। বন্ধু ঠিক নয়, মেসেঞ্জার বললেই সঠিক হবে। জাহাবাজকে দেখে ঝর্ণা তাই জিজ্ঞেস করল শান্তা কেমন আছে। তার মায়ের আরো এক বালতি মধু গলা থেকে উপচে পড়ল। হেসে বলে ভালো আছে, সব ভালো। অথচ ঝর্ণা জানে শান্তা ভালো নেই। চাকরি হারিয়ে এখন দুর্দশায় পতিত। উচ্চ ঘরের স্বামীও তাকে রাখতে চায় না আর, সন্তান দিতে পারে না বলে। কখনো বাইরে থেকে তাকে ঝর্ণার কাছে পুরুষালী মনে হয়নি। অথচ নারীর অনেক বৈশিষ্ট্যই তার নেই। তার বলে জন্ম থেকেই ওভুলেশন হয় না। কিন্তু তারপরেও শান্তা এত রমণীয়, এত কমনীয় একটি মেয়ে। কিন্তু তার উপর কেন এত গজব? মনটা খারাপ হয়ে যায় ভাবলেই। দেখা করবার জন্য ছুটে যায় ওর কাছে। আর দেখা হলে সুদর্শনের প্রসঙ্গ তো আসবেই। তারা তো বিদেশে একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তাই এক যুগ আগের সকল আবেগ উপচে ঢেলে দিয়ে শান্তাকে যখন দেখা হওয়ার পর ঝর্ণা জিজ্ঞেস করে সুদর্শনের খবর কি, শান্তা বেশ রাগত স্বরে শুধু একটি কথাই বলে ঝর্ণাকে থামিয়ে দিয়ে। আর তা হলো, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। ঝর্ণা মিলাতে পারছে না এই শান্তাকে। জাহাবাজ তো ছিল তার মা। জাহাবাজকে লুকিয়ে লুকিয়ে নিজেকে আড়াল করে কত খবরই না এনে দিত ঝর্ণার মনের মানুষকে নিয়ে ঝর্ণার কাছে। আর আজ তার এত রাগ, এত ক্রোধ, কিন্তু কেন? জীবনের সব অধ্যায়গুলো জয় করে ফেলেছে বলে, যা ঝর্ণা কোনোটাই করতে পারেনি। না বলতে চাইলে বলবে, বলবে না। কিন্তু ঝর্ণাকে থামিয়ে দিয়ে, একেবারে শাট করিয়ে দিয়ে, এ কেমন একটা ব্যবহার! যেন ঝর্ণা আর তার কাছে না আসে। তার যেন এমনই একটা মেসেজ সে দিতে চায়, আমার কাছে এসো না, আমি কথা বলতে আগ্রহী নেই। কষ্ট কি ঝর্ণা তার কথা বলার টোনের জন্য পেয়েছিল? কেন সুদর্শনের কথা জানতে চেয়েছিল সেদিন? সুদর্শন কি কখনো জানতে পারবে যে তার খবর জানতে গিয়েই আজ কি ভীষণ একটা অপমানের শিকার হয়েছে ঝর্ণা তার ঘনিষ্ঠ এক বন্ধুর কাছে? বন্ধু তো নয়, সহপাঠী বলা চলে। সেই যে শুরুতে অষ্টম শ্রেণী থেকে তারা একসাথে পড়তো, 2 দশক পর আজও তার তীব্র কথার বাণ, তার উদ্ধত্যপূর্ণ আচরণ ঝর্ণাকে অবাক করে। অর্ধশতক বছর পেরিয়ে, অর্ধশতক বছর মানে কিন্তু প্রায় 50 বছর হয়ে গেছে জীবনে। সেদিন হঠাৎ ঝর্ণার মনে হলো, দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন সে শুনেছিল শান্তাকে তৃতীয় শ্রেণীতে ওঠাবে না, দ্বিতীয় শ্রেণীতেই রেখে দিবে, রেজাল্ট যেন আরেকটু ভালো হয়। সেই 7 বছর বয়সেই তখন ঝর্ণার মনে প্রশ্ন এসেছিল, এত ছোট ক্লাসে রেজাল্ট খারাপ হয়ই বা কিভাবে? নিজেও যে ছোট্টটি তার খবর নেই, কিন্তু চিন্তাভাবনায় যেন একটা বড় মানুষ। তখনও শান্তাকে দেখেনি সে। পাড়ায় তো একজনের রেজাল্ট আরেকজনকে বলে বেড়ায় ফাইনাল পরীক্ষার পর সব অভিভাবকেরা। সেই শান্তা আজ এক ক্লাস উপরে যদি থাকতো, সিনিয়র বলে ঝর্ণা তো তাকে শান্তা আপা বলেই সম্বোধন করত। সিনিয়র হিসেবে প্রাণের কথা বলতেও পারতো না, সুদর্শনের কথা জানাও হতো না। শুধু সুদর্শনকে দর্শনেই ঝর্ণার জীবনটা সীমাবদ্ধ থাকতো। এখন শান্তার ভালো ছাত্রী হওয়ার অহংকারে ঝর্ণাকে এক ধমকে শাট করিয়ে দিতে পেরেছে। সুদর্শন তার উইকনেস। তাই ঝর্ণা ধমক খেলো কার জন্য, যার জন্য, সেই সুদর্শন। সে তো আর জীবনে কখনই জানবে না এই কথা। তার জীবনে সে কোথাও ছিলও না। কল্পনার রাজ্যের সুদর্শন সুপুরুষকে নিয়ে কিছু আলাপচারিতা, আর সময়ের সাথে সাথে অনেকগুলো দিন পার হয়ে সেই পুরনো দিনগুলোতে তার না জানতে পারা অনেক কথা, যে অধ্যায়
তার কাছে এখন অতীত। কিন্তু কথা জানতে চাওয়া কি খুব অন্যায় ছিল? ঝর্ণা তা বুঝতে পারেনি। ঝর্ণা তাও বুঝতে পারেনি যে এতদিন পরে এসে সুদর্শনের কথা জিজ্ঞেস করলে শান্তার কাছে সেটা অন্যায় হয়ে যাবে। তাই চোখের পানি আটকাতে পারেনি ঝর্ণা সেদিন শান্তার ধমক খেয়ে। সুদর্শন দূর আমেরিকায় চলে গেছে আজ কত বছর, দেখে না কতগুলো দিন। সেই দূরত্ব তাকে যত না ব্যথিত করেছে, তার থেকে বেশি ব্যথিত করেছে সুদর্শনের জানতে চাওয়া নিয়ে শান্তের কাছে ধমক খাওয়া। এবং ওর কাছ থেকে ধমক খাওয়া যে খুব আন্তরিকতার সাথে মেসেঞ্জারের কাজটা করে দিত, সেই শান্তার কাছ থেকে সে ৩ দশকের বেশি সময় হবে সেই সময়ের চঞ্চলতা, হাসি, ঠাট্টা, দুষ্টুমি যাকে ঘিরে ছিল সেই সুদর্শন এসব জানতেও পারবে না। যার সাথে ছিল সেই শান্তাই সব জানে। কিন্তু তারপর বিদেশ থেকে ফিরে শান্তার উচ্চ কণ্ঠের কড়া জবাব প্রচণ্ড যন্ত্রণাদায়ক। আজও কথাটা বাতাসে বাতাসে ভেসে বেড়ায়। মিষ্টভাষী, সুন্দর কণ্ঠের অধিকারী শান্তার দানবীয় রূপ নিয়ে আদেশের স্বরে যখন বলে ওঠা, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। ওরে বাবা! এ যেন জাহাবাজ মায়ের থেকে পাওয়া জাহাবাজ কন্যার জাহাবাজি দীক্ষা।